কালো কোকিল কলঙ্কেরি কালি লাগাইল আমারে কলহ কল জোরে ঢেউ জাগাইল। স্কুলের আগেই গানের স্কুলে। একদম এবার হাতের খালি গেল না। এখানে একটা স্টোরি আছে। আমার কাছে কিন্তু একটা গুণ চোখে পড়েছে আমি সেটি বলবো। আপনি বলেন মানুষ কি বলে। কাজল রেখা তার ভাইয়ের সাথে তার বিয়ে দেওয়া হচ্ছিল। কন্যায় আকে গো কন্যায় আকে গোয়ালপনা গিরি লক্ষ্মীর পাড়া গোয়াকে আকে ধানের সরা কন্যায় আকে। আমারই ভয় লাগছে আপনার ওটা সঙ্গে কথা হয়ে বলতে। গিয়েছে। আমার সৌভাগ্য হয়েছে এই চলচ্চিত্রে 24টি গানের ভিতরে 7টি গান করার। সত্যি কথা বলতে আমি অনেক ছোট। কম্পিটিশনটা কিন্তু একতরফা ছিল। একতরফা ছিল, কিন্তু আসলে কে আসল। ভবিষ্যতে শিল্পীর পাশাপাশি আর কোনো পরিকল্পনা আছে কিনা? সিক্রেট থাকুক একটু। সিক্রেট থাকবে। ঈদ মোবারক। পডকাস্ট 24-এ স্বাগত সবাইকে। ঈদ স্পেশাল এ পর্বে আমাদের অতিথি সময়ের অত্যন্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী উমায়রা ইশিকা, যার গড়ে ওঠা একদম শিশুবেলা থেকে। আমরা তার সঙ্গে আজকে তার স্মরণীয় ঈদ নিয়ে গল্প হবে অন্যান্য বিষয় নিয়ে। আমরা শুরুতেই তাকে স্বাগত জানাই। ঈদ মোবারক ইশিকা। আপনার বেড়ে ওঠা একদম কণ্ঠশিল্পী হিসাবে ছোটবেলা থেকে, যদি আপনি আপনার গল্পটা একটু বলেন, আপনার বেড়ে ওঠার গল্পটা। আমার গানের জার্নি শুরু হয় 3.5 বছর বয়স থেকে। তখন আমি স্কুলেও ভর্তি হইনি। মামুনি প্রথম আমাকে গানের স্কুলে ভর্তি করে। তো আমার হাতে খড়ি হয় লেখাপড়ার আগে, স্কুলের আগেই গানের স্কুলে। একদম। তো এরপর থেকে আস্তে আস্তে গান করা। এরপরে 2016-তে চ্যানেল আই খুদে গান রাজের মাধ্যমে আমার, যদি আমি বলি কেরিয়ার শুরু হওয়া, এটা শুরু হয়। ফাইনালিস্ট ছিলাম। এরপরে আস্তে আস্তে মৌলিক গান করা, মৌলিক গানের মাধ্যমে 2023-এ শ্রেষ্ঠ নবাগত শিল্পী হিসেবে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড পাওয়া। এরপরে 2024-এ প্রথম প্লেব্যাক করা কাজল রেখা চলচ্চিত্রে, সেটার জন্য 2024-এ বাইফা অ্যাওয়ার্ড পাওয়া। এরপরে আস্তে আস্তেই তো চলছে, গান করছি। এই যে ঈদে এসে আপনার একজন কণ্ঠশিল্পী হিসাবে ঈদটা কিভাবে আপনি এনজয় করেন, নাকি প্রোগ্রামে থাকতে হয়? একদম গানে গানে চলে যায় ঈদ। ছোটোবেলাকে খুব মিস করি। ছোটোবেলায় যেমন দেখা যেত ঈদ মানে নানু বাসা, দাদু বাসা, কাজিনরা মজা করা। এখন ওইভাবে হয়তো মজা করা হয় না, কিন্তু হ্যাঁ, এখনের ঈদটা হয় যে গানের মাধ্যমে, যেহেতু গানটাকেই ভালোবাসে, তো গানে গানে ঈদটা উদযাপন করা হয়। প্রোগ্রাম থাকে, লাইভ প্রোগ্রাম থাকে, এইভাবেই যায়। আপনি 3.5 বছর বয়স থেকে গানে হাতে খড়ি। আপনার তো খুব ডাক থাকে নিশ্চয়ই ঈদ সামনে রেখে। সেই কিছু গল্প যদি একটু বলেন আমাদেরকে। দেখা যায় আমরা তো রমজান মাসটা আমাদের প্রোগ্রাম একটু স্থগিত থাকে, কারণ রমজান মাস বলে কথা, কিন্তু তখন রেকর্ডিং বা মৌলিক গানের কাজ বা বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন শুটিং থাকে। ঈদ স্পেশাল যে প্রোগ্রামগুলো হয় ম্যাক্সিমাম রমজানের শুটিং থাকে। তো রমজান মাসটা এরকম শুটিং, রেকর্ডিং, এইভাবে গানের মাধ্যমেই যায়। এরপরে দেখা যায় যে আমাদের ঈদে 7 দিনব্যাপী পঞ্চম, যে 5 দিনব্যাপী যেই লাইভ প্রোগ্রামগুলো হয়, চ্যানেলগুলোতে লাইভ থাকে। বা এরপরে শোজগুলো শুরু হয়, ঈদ পূর্ণমিলনী, এইভাবেই। যেমন প্রোগ্রাম আছে, শো আছে 2 দিন পর, লাইভও আছে ঈদের পঞ্চম দিনে। ঈদের পরিকল্পনা করে রেখেছেন, কিন্তু গানের ডাক পেয়েছেন। হ্যাঁ, এটা এমনও হয়েছে। আগে যখন, এখন হয়তো বা কাজের চাপটা বেড়েছে, বাট শুরুতে যখন একটু কাজের চাপ কম ছিল, যখন শুরুর দিকে ছিলাম আমি, তখন দেখা যেত আচ্ছা ঠিক আছে, কাজ নেই, নানু বাসায় যাই। এমনও হয়েছে একদিন আগের রাতে বগুড়া গিয়েছি, যেহেতু আমার হোম ডিস্ট্রিক্ট বগুড়াতে, তো বগুড়া গিয়েছি নানু বাসায়, হঠাৎ করে শুটিংয়ের একটা কল চলে আসে, তো ইনস্ট্যান্ট আবার ঢাকা ব্যাক করতে হয়। এরকমও হয়েছে। তো এরপর থেকে আর কি যাওয়াটা কম হয়েছে, যে আচ্ছা ঠিক আছে ঢাকাই থেকে যাই। তো মিস তো অবশ্যই করি। হোম টাউন বগুড়ায়? হ্যাঁ। বগুড়ার যাওয়া আসা বা বগুড়ার গল্পটা যদি একটু শুনি। আমি, আমার স্কুল, আমি ক্লাস 5 পর্যন্ত বগুড়া ক্যান্টনমেন্টে পড়েছি। জন্ম? আমার জন্ম ঢাকাতে, কিন্তু এরপরে দেখা গিয়েছে যে আমার বাবা যেহেতু ইঞ্জিনিয়ার, তো ওই জায়গা থেকে বাবা কাজের সূত্রে যখন দেশের বাইরে যায়, তো তখন আমিও ছোট, আমার মারও এইজ কম ছিল, তো তখন দেখা গিয়েছে যে বগুড়াতে ট্রান্সফার হয়ে যাওয়া। তো তখন আমার 3.5 বছর বয়সে প্রথম গানে ভর্তি হওয়া। আমার হাতে খড়ি হয় শ্রদ্ধেয় আব্দুল ওয়াহাব স্যারের কাছে। তো এরপরে বগুড়াতে গান করতাম, কম্পিটিশান করতাম, জাতীয় কম্পিটিশান করা হতো। তখন ছোটোবেলার ঈদ আবার একটু অন্যরকম ছিল।
কারণ তখন দেখা যেত যে ঈদ পূর্ণমিলনী প্রোগ্রাম হতো একাডেমি ওয়াইজ, বা হচ্ছে যখন জাতীয় কম্পিটিশনগুলো হতো আমরা জেলা উপজেলা বিভাগ পর্যায়ে কম্পিটিশন করতাম। এখন এগুলো একটু অনেক কমে গিয়েছে, ওই ছোটোবেলাটা মিস করি। তো এইভাবেই গানের মাধ্যমে পুরো ক্লাস 5 পর্যন্ত বগুড়ায় থাকা, এরপরে ক্লাস 6-এ যখন চ্যানেল আই খুদে গানের যে অডিশন দিলাম, এরপরে আবার ঢাকায় শিফট হয়ে যাওয়া, এরপরেই তো চলছে। কাজল রেখা হলো আপনার প্রথম প্লেব্যাক, কিভাবে হলো এই সুযোগটা? আমি এই জন্য আসলে সবচেয়ে বেশি ধন্যবাদ দিতে চাই ইমন চৌধুরী ভাইয়াকে। ভাইয়ার সাথে কাজ করতে পারা আসলে অনেক বড় একটি ব্যাপার। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে শ্রদ্ধেয় গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় কাজল রেখা। তো শুরুতে যখন আমাকে ইমন ভাইয়া ফোন করলো যে একটি গান আছে, তখনও জানতাম না এটা কাজল রেখার। তো ভয়েস দেওয়ার পরে ভাইয়া আমাকে বললো এটা চলচ্চিত্রের গান কাজল রেখার। এইটি ময়মনসিংহ গীতিকারকে নিয়ে করা হয়। এই চলচ্চিত্রে আমি দেখেছি কাজল রেখা, 24টি গান রয়েছে। নর্মালি আমরা প্রত্যেকটা গান, আমরা গানের এক অন্তরা থাকে, দু অন্তরা থাকে, কিন্তু এই গানগুলো ডায়লগের মতো। এমনও গান আছে 24টি গানের ভিতরে যেগুলো গানের মাত্র 4 লাইন। তো আমার সৌভাগ্য হয়েছে এই চলচ্চিত্রে 24টি গানের ভিতরে 7টি গান করার। বাহ। তো এর পরবর্তীতে এই চলচ্চিত্রের জন্য বাইফা অ্যাওয়ার্ডও পাওয়া হয়েছে। তো আসলে প্রাউড ফিল হয় যে এত গুণী দুজন মানুষের সাথে কাজ করতে পেরেছি, আমার লাইফের প্রথম প্লেব্যাক, তো ভালো লাগে। 4 বাক্যের যে গানটির কথা বলছিলেন, নিশ্চয়ই মনে আছে, মাত্র 4টি বাক্য, একটু শোনান না আমাদের। 4টি বাক্যের গান বলতে এরকম অনেক গানই রয়েছে, যেমন 4টি বাক্যের গান আমার সত্যি গাওয়া হয়নি। আমার যে গানগুলো গাওয়া হয়েছে প্রপারলি গান গাওয়া হয়েছে। যদি যে গানগুলো রিলিজ হয়েছে আমি ওখান থেকে একটি গান শোনাই। গানটি হলুদ রে। এই গানটা আমি রিলিজ হওয়ার পরে দেখা গিয়েছে নর্মালি হলুদ তো আমরা বিয়ের রিচুয়ালে অ্যাড করে থাকি, তো দেখা যায় যে এরকম বিয়ের অনেক প্রোগ্রামে এই গানটি ইউজ করা হয়েছে, আমাকেও মেনশন করা হয়েছে। তখন দেখে ভালো লেগেছে, হ্যাঁ আচ্ছা নিজের করা কাজ মানুষের ভালো লাগছে, তো ওই গানেরই 2টি লাইন শোনাই। হলুদের তুই কোন কোন কাজে লাগিস, হলুদের তুই কোন কোন কাজে লাগিস, লাগিস কোন নারী গাইলো, লাগিস কোন নারী গায়ে, মিন্দিরে তুই কোন কোন কাজে লাগিস, মিন্দিরে তুই কোন কোন কাজে লাগিস, লাগিস কোন নারী গাইলো, লাগিস কোন নারী গায়ে, বাহ, চমৎকার। এমন 7টি গান গাওয়া হয়েছে, তার মধ্যে এই গানটি কি আপনাকে আপনার সবচেয়ে প্রিয় গান? না, সত্যি কথা বলতে চলচ্চিত্রে যতগুলো গান রয়েছে সবগুলোই এক একটা সিনকে মেনটেন করে করা। এই গানটা যেমন ছিল, কাজল রেখা তার ভাইয়ের সাথে তার বিয়ে দেওয়া হচ্ছিল। তো নর্মালি একটা হলুদে একটা মেয়ে অনেক হ্যাপি থাকে, কিন্তু এই গানের সিকোয়েন্স বা এই গানটা শুনলে বোঝা যাবে যে কাজল রেখার এইটা একদম লাস্ট সিকোয়েন্সে যখন কাজল রেখাকে তার ভাইয়ের সাথে বিয়ে দেওয়া হয়, সে জানছে সেটা তার ভাই, কিন্তু তার ভাই জানে না সে তার বোনকে বিয়ে করছে। তো ওই সিনটাকে ধারণ করে এই গানটি করা হয়। এছাড়াও আরও কিছু গান আছে, যেমন কন্যাকে গানটি হচ্ছে দেখা গিয়েছে এখানে কঙ্কন দাসী এবং কাজল রেখা দুজনের যেই একটা কম্পিটিশনের মতো থাকে যে আসলে কে আসল, কম্পিটিশনটা কিন্তু একতরফা ছিল, একতরফা ছিল, কিন্তু আসলে কে আসল কাজল রেখা এটা প্রুফ করার জন্য। তো তখন দেখা যায় দুজনের ভিতরে একজন আলপনা আঁকছে, দুজনে আলপনা আঁকছে। মন্দির আপু আমাদের মানে হ্যাঁ লিড ক্যারেক্টারে ছিল, মিথিলা আপু ছিল। তো তারা দুজনই দেখা যায় আলপনা আঁকে, রান্না করে। তো সেটার মাধ্যমে আসলে প্রমাণ হয় যে আসল কাজল রেখাকে। তখন একটা গান ছিল কন্যা আঁকে, তো এই সিকোয়েন্সকে মেনটেন করে। কোন গানটা শুনি সেটাও? হ্যাঁ, এটাও দুলেন শোনা যায়। কন্যায় আঁকে গো, কন্যায় আঁকে গো আলপনা, গিরি লক্ষ্মীর পাড়া গো আঁকে, আঁকে ধানের সরা কন্যায় আঁকে
গো কোনায় আকে দাসী যাই গো শাক তুলিতে গোসলা ঘরের পাশে শাকের মাথায় বাঘের পাড়া সুইমকায় উঠে দাসী যাই গো শাক তুলিতে গোসলা ঘরের পাশে শাকের মাথায় বাঘের পাড়া সুইমকা উঠে দাসী আকে কো দাসী আকে কোয়াল পোনা কাকের ঠ্যাং বকের ঠ্যাং আকে বেকা তেরা দাসী আকে কো দাসী আকে কোনায় আকে কো কোনায় আকে কোয়াল পোনা গিরি লক্ষ্মীর পাড়া গোয়াকে আকে ধানের সরা কোনায় আকে গো কোনায় আকে। বাহ, গান যেহেতু 7টা গিয়েছিলেন, 2টা অলরেডি গাও হয়ে গেল। আমার দর্শকরা কিন্তু অপেক্ষায় থাকবে নিশ্চয়ই যে বাকি গানগুলো একটু একটু করে শোনা। অবশ্যই, কোন অবশ্যই। প্রেক্ষাপটে সেটি আপনি বলেন। মানে এই গানটির একটি প্রেক্ষাপট বললেন। আসলে কাজল লেখা তো একটি ঐতিহাসিক প্রেক্ষাপট একদম। থেকে তৈরি, এটি খুব আলোচিত ময়মনসিংহ গীতিকায়। হ্যাঁ। হ্যাঁ, এবং খুব সাড়া ফেলেছিল চলচ্চিত্রটি। গিয়াসউদ্দিন সেলিম এটি তৈরি করেছিলেন। তারপরে আরো কিছু, মানে যেহেতু আমি দেখেছি মুভিটা, অনেকেই হয়তো বা দেখেছেন, এই একটি প্রেক্ষাপট বললেন, তারপরের কিছু আমি প্রেক্ষাপট। যদি বলি আমার সবচেয়ে পছন্দের গান করা সেটি হচ্ছে যখন ছোট কাজল রেখাকে বনবাসে পাঠানো হয়, তখন দেখা যায় বনে যাওয়ার পরে একটি মন্দির পায়, অ্যান্ড মন্দিরে কাজল রেখা যখন মন্দিরের ভিতরে যায় অটোমেটিক কাকতালীয়ভাবে মন্দিরের দরজাটা বন্ধ হয়ে যায়। তো দরজার ওপারে বাবা আর দরজার এই পাশে কন্যা। তো তখন একটা গান হয়, কারণ কেউ কাউকে দেখতে পারছে না, অ্যান্ড বাবাও জানে সে তার কন্যাকে বনবাসে পাঠাচ্ছে শুধুমাত্র তার ভাগ্যের কারণে বা তার ফিউচারের জন্য। অ্যান্ড কাজল রেখাও জানে সে তার নিজের যেই পরবর্তী সময়ে তার যে ভবিষ্যৎটি হবে তার জন্য সে বনবাসে আছে। তো ওই যে বাবা মেয়ের একটি ইমোশনাল একটা সিকোয়েন্স, যে তারা দুজন জানে তাদের সিচুয়েশন কি, বাট কেউ কাউকে দেখতে পাচ্ছে না। তো ওই মোমেন্টে একটা গান আছে যেটা আমার সবচেয়ে পছন্দের গান, ওটা গাচ্ছি। বাপে কান্দে ঝিয়ে কান্দে কান্দে বনের পাখি অরণ্য জংলায় কন্যা রইল যে একাকী বাপে কান্দে ঝিয়ে কান্দে কান্দে বনের পাখি অরণ্য জংলায় কন্যা রইল যে একাকী বাপের ভাঙ্গে কন্যার ভাঙে বুক যাইবার কালে না দেখিল কেউ কারো মুখ যাইবার কালে না দেখিল কেউ কারো মুখ বাপে কান্দে ঝিয়ে কান্দে কান্দে বনের পাখি অরণ্য জংলায় কন্যা রইল যে একাকী। বাহ, চমৎকার। আচ্ছা ইশিকা, আপনি তো খুব ভালো গান গান, এটা তো সবাই জানেন। এছাড়া আপনার কি গুণ মানুষ বলে? আমার কাছে কিন্তু একটা গুণ চোখে পড়েছে আমার, আমি সেটি বলবো। আপনি বলেন মানুষ কি বলে। আমি জানি না মানুষ কি বলে, কারণ আমি জানি না আমার ভিতরে কী গুণ আছে, কিন্তু হ্যাঁ এটা আমার কাছে মনে হয় যে আমি খুব টেক কেয়ার করতে জানি। আমার খুব মনে হয় যে আমার যারা খুব কাছের মানুষ বা আমার ফ্যামিলি মেম্বার হোক বা আমার বন্ধু বান্ধব হোক, আমার পরিচিত শুভাকাঙ্ক্ষী হোক, আমি খুব ভালো টেক কেয়ার করতে পারি। তো আমার মনে হয় এটা একটি ভালো গুণ আমার। এটি বলে অনেকে? হ্যাঁ, আমার ফ্রেন্ডরা বলে বা আমার বাসার মানুষজন বলে। আরেকটি গুণ যেটি আমি, সেটার সঙ্গে কিন্তু এটা মিলে নাই। আমার চোখে যে গুণটি, সেটা আপনি খুব সুন্দর করে কথা বললেন। হ্যাঁ, এটা আমি শুনেছি, কিন্তু আমার কাছে কথা বলতে খুব ভয় লাগে। সত্যি কথা বলতে এমনও হয়েছে বেশ কিছু কিছু সময় আমাকে বলাও হয়েছে যে
তুমি উপস্থাপনা করো। অ্যান্ড আমি করেওছি। লাস্ট ইয়ার 2023-এ সেরা কণ্ঠ আমার উপস্থাপনা করা হয়েছে, বাহ। চ্যানেল আই সেরা কণ্ঠ। কিন্তু আমি কথা বলতে অনেক ভয় পাই, কারণ আপনারা যেমন খুব ফ্লুয়েন্টলি কথা বলেন, কথা গুছিয়ে কথা বলেন, আমার কাছে মনে হয় কথা বলতে গেলে আমার ওই চিন্তা করতে হয় যে আমি এই কথা বলার পরে কোন কথা বলবো। তো এই জন্য একটু ইতস্তত বোধ হয়, বাট চেষ্টা করি। কিন্তু আমার তো মনে হয় আমাদের থেকে খুব সুন্দর করে গুছিয়ে কথা বলছেন, আমারই ভয় লাগছে আপনার ওটা সঙ্গে কথা হয়ে বলতে। গিয়েছে, আসলে দেখা গিয়েছে ওই যখন আমি উপস্থাপনা করেছি সেরা কণ্ঠ, অনেক কিছু শিখেছি, কারণ ওটা আমার প্রথমবার ছিল। সবাই অনেক হেল্প করেছে, ফুল সেটে যারা ছিল, ক্যামেরার পিছে যারা ছিল, ইজাজ খান স্বপন স্যার পরিচালক ছিল, আমাকে বকা দিয়ে দিয়ে ঠিক করেছে, তুই পারবি কথা বলতে, কেন এরকম করছিস। তো এরপর থেকে আই থিঙ্ক তখন আমি কথা বলতে পারতাম না। আমার মনে হয় যে ওটা আমার জন্য প্লাস পয়েন্ট ছিল, হয় এই কারণে আমার এখন একটু কথা বলাটা ঠিক হয়েছে। আর মানে গুণের অপোজিট যেটা, এরকম কেউ কিছু বলে? হ্যাঁ, আমার ফ্রেন্ডরা বলে যে তুমি একটা মেয়ে, কিন্তু তোমাকে যারা ক্যামেরার সামনে দেখে তারা ভাবে হ্যাঁ তুমি অনেক ঠান্ডা শিষ্ট একটা মেয়ে, তুমি তো আসলে একটা মেয়ে, বাট আমাদের কাছে তুমি আমাদের অনেক রাগী। ভাই ব্রাদারের মতো, মানে ওদের ভাষ্য মতে তুমি একটা ছেলে, তোমাকে দেখলে মনে হয় তোমার চলাফেরা, তোমার পার্সপেক্টিভ পুরো ছেলেদের মতো, কিন্তু মানুষ তো জানে না তুমি আসলে কি। কিন্তু ওরা কেন এটা বলে আমি জানি না, ওদের কি কারণে মনে হয়। বন্ধুরা তো এরকমই হয়, দ্যাটস ওয়াই, এই জন্য বলে। বন্ধুরাই তো সবচেয়ে বড় সমালোচক, তাদের সত্য কাছেই তো কথা। জানা যায়, শোনা যায়। আচ্ছা, এই শিখে লেখাপড়া কোথায় করেছেন আপনার? সত্যি কথা বলতে আমি অনেক ছোট, কিন্তু আমাকে দেখলে মনে হয় না। আমি এটাও শুনেছি যে আমার পড়াশোনা শেষ, কিন্তু সারপ্রাইজিংলি আমি বলতে আমার খুব মাঝে মাঝে মানে থাক নাই বলি, বড় যখন ভাবে সবাই। আমি এআইবিতে পড়ছি, আমার সেকেন্ড সেমিস্টার চলছে, কিন্তু আমাকে দেখলে বোঝা যায় না। কে বলে বোঝা যায় না? কি বোঝা যায়? আমাকে সবাই বলে যে আমার নাকি পড়াশোনা শেষ হয়ে গিয়েছে, এটা আমি কলেজ লাইফ থেকে শুনছি, যখন আমি এইচএসসিও দেই নাই। না, যেহেতু একদম শিশুবেলা থেকে আপনি গান গাচ্ছেন, আপনার ক্যারিয়ারটা লম্বা, হ্যাঁ। এই জন্য অনেকে ভাবেন যে হয়তো বা হ্যাঁ, সে আবার একটা এটাও লেখাপড়া হয়েছে শেষ। যখন দেখা যায় যে আমি খুব মেকআপ টেকআপ করে সেটে যখন বসা হয়, নিজেকে তো অন্যভাবে প্রিপেয়ার করে বসা হয়, তখন আসলে আমাকে একটু সিনিয়র সিনিয়র লাগে। বাট যারা আমাকে উইদাউট মেকআপ বা নর্মাল লাইফে দেখেছে, তখন তাদের কাছে মনে হয় যে না, ওকে তুমি আসলে বাচ্চা। আচ্ছা, আমরা আবার গানে ফিরে যাই। কাজল রেখার মানে পুরো সেটের সঙ্গে, পুরো শুটিংয়ের সঙ্গেই তো ছিলেন, থেকে থেকে আপনার 24টা গানের মধ্যে যেহেতু 60টাই আপনার গান, তার মানে এই 24টার মধ্যে নারী কণ্ঠ কটা ছিল? এই চলচ্চিত্রে অনেকেই গান গেয়েছে। মাশা আপু গান গেয়েছে, মাশা ইসলাম। অবন্তী সিথি আপুরও গান আছে। কন্যাকে যে গানটি ছিল, এটা কিন্তু আমার আর অবন্তী আপু ডুয়েট গান ছিল। আচ্ছা। যেহেতু সিকোয়েন্সে আমরা দুজনকে দেখছিলাম, মিথিলা আপুও ছিল, মন্দিরা চক্রবর্তী আপুও ছিল, তো সেই জন্য দুইটা ফিমেল ভয়েস ছিল। তো অ্যান্ড ছেলেদের মধ্যে অনেক আর্টিস্ট ছিল, কারণ এই চলচ্চিত্রে দেখলে আপনারা বুঝতে পারবেন যে 24টা, আপনি তো দেখেছেন 24টা গান, তো অনেক আর্টিস্ট ছিল। আমাদের পরিকল্পনা এমন ছিল, আমরা পুরো রমজান মাস আমরা দেখা গিয়েছে সারা রাত বসে বসে রেকর্ডিং করেছি। তো ওটা একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল, অনেক কিছু শেখা হয়েছে, মজা হয়েছে, সব কিছু মিলে একটি অন্যরকম জার্নি ছিল। আরেকটি গান। আচ্ছা, এখন যে গানটি গাইছি এটি হচ্ছে 2025-এ আমার এবং ইমরান মাহমুদুল ভাইয়ার। এটা আমার প্রথম কাজ ছিল ভাইয়ার সাথে। অ্যান্ড আমি যদি বলি আমার কেরিয়ারে করা সবচেয়ে বেস্ট গান, অ্যান্ড এই গানের পরে আমি অনেক ভালোবাসা পেয়েছি মানুষের, প্রতিনিয়ত পাচ্ছি, এখনও পাচ্ছি। গানটার শিরোনাম পারবো না তোমাকে ছাড়তে। এটি স্টিল না 5 মিলিয়ন ক্রস করেছে। বাহ। তো এই গানটি গাইছি। পারবো না কিছুতেই তোমাকে ছাড়তে, বাঁচতে চাই তোমার হাতে রেখে হাতে, বরবাদ হয়ে তোমার প্রেমেতে, বরবাদ হয়ে তোমার প্রেমেতে, বরবাদ হয়েছি আমি তোমার প্রেমেতে, বরবাদ হয়েছি আমি তোমার প্রেমেতে। প্লেব্যাক কি কাজল রেখা পাড়ার হয়ে উঠেছে, সেই সময় পেয়েছেন? কারণ কাজল রেখা তো অনেক দিন হলো, প্রায় 2 বছর হয়ে হ্যাঁ। গেল। না, এরপরে করা হয়নি, কিন্তু ইনশাল্লাহ সামনে কাজ আসবে। কাজ আসবে। ইনশাল্লাহ। কথাবার্তা কোন পর্যায়ে? সিক্রেট থাকুক একটু। আপনি তো অনেকের প্রিয়, আপনার প্রিয় শিল্পীকে?
সত্যি কথা বলতে প্রিয় শিল্পী বলতে আমি দেখা যায় যে আমি খুব ভালো গান শুনি, ভালো মিউজিক শুনি। আমার অনেকের গান ভালো লাগে। আমি যদি এখন বলি যে আমার শ্রেয়া ঘোষালের গান অনেক ভালো লাগে। কারণ আমার কাছে মনে হয় সৃষ্টিকর্তা তার কণ্ঠে কী দিয়েছে আমি জানি না। সে যেই গানই গায় সেই গানই ভালো লাগে। তো হয় না যে প্রত্যেকটা আর্টিস্টের একটা স্বপ্ন থাকে, আমারও খুব ইচ্ছা যে আমি অ্যাজ আ অডিয়েন্স হিসাবে কখনো তার কোনো যদি কনসার্ট হয়, যদি আমার যাওয়ার সৌভাগ্য হয়, আমি অডিয়েন্স সারিতে দাঁড়িয়ে তার গান শুনবো। তো আমার ভালো লাগে, আমার শ্রেয়া ঘোষালের গান অনেক আপনি কি ভালো লাগে। তাকে ফলো করার চেষ্টা করেন? আসলে সত্যি কথা বলতে ফলো করা তো একটা পারপাস। আমাদের প্রত্যেকটা মানুষেরই নিজস্ব আহ, ব্যক্তিত্ব আছে বা নিজস্ব যেই ব্যাপারটা আছে, ওটা ফলো করলে হয়তো বা ফুটে উঠবে না। কারণ উনি একজন লেজেন্ড, ওনার মতো গান গাওয়া সম্ভব না, বাট হ্যাঁ আমি তার কাছ থেকে শিখি। সে যেভাবে গান গায় আমি শিখি। আমি আশা ভোসলের থেকেও শিখি, আমি রুনালা ম্যামের থেকে শিখি। যেমন ইমরান ভাইয়ের সাথে গান করা হচ্ছে, ইমরান ভাইয়ের অনেক কিছু শিখেছি, যে কীভাবে গান গাইতে হয়, এক্সপ্রেশন কীভাবে দিতে হয়, হেসে কীভাবে গেতে হয়, দুঃখ পেয়ে দুঃখ ওয়ার্ডটা কীভাবে বলতে হয়। যখন আমি কাজল রেখা চলচ্চিত্রে গান করেছি, ইমন ভাইয়ের থেকে অনেক কিছু শিখতে পেরেছি। যখন তুমি চলচ্চিত্রে গান গাইছো, তুমি ভাববে ওই ক্যারেক্টারটা তুমি, কারণ সে অভিনয় করেছে আর তুমি গানের মাধ্যমে অভিনয়টাকে ফুটে তুলছো। তো সে যখন এক্সপ্রেশন দিয়েছে ক্যামেরাতে, ওই এক্সপ্রেশনটা তোমার গলায়ও থাকতে হবে, না হলে একটা সিকোয়েন্স বা একটা গান ফুটে উঠবে না। তো শেখার শেষ নেই, সবার থেকেই শিখি। বাট যদি বলি যে হ্যাঁ তাকে কাউকে ফলো করি কিনা, আমি সবাইকে ফলো করি, সবার থেকে একটু 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 করে মানে নেওয়ার সবার চেষ্টা ভালো করি। দিকগুলো একদম, ফলো যে করার হ্যাঁ, চেষ্টা। কারণ একজন সঙ্গীত শিল্পী বা একজন মানুষ হিসেবে বেড়ে উঠতে গেলে মানে অনেক কিছু শেখার বিষয় থাকে। একদম তো ঠিক, ওটাই চেষ্টা করি আর কি। একদম ঠিক। দেশের প্রিয় শিল্পী দু একজনের নাম যদি একটু বলেন। আমি দেশের প্রিয় শিল্পী বলতে আমার শ্রদ্ধেয় শিল্পী সাবিনা ইয়াসমিনের গান ভালো লাগে। এখন বলতে পারে কেউ কেন ভালো লাগে, সত্যি কথা বলতে তারা কিংবদন্তি। আর আগেকার চলচ্চিত্রে যত আমরা গান শুনেছি, আমার ম্যাক্সিমাম আমার কাছে মনে হয় সাবিনা ইয়াসমিন ম্যামের কণ্ঠে আমরা বেশি গান শুনি। আমার ভালো লাগে যে মানে ম্যামের গানগুলো গাইতে ভালো লাগে। আমি দেখা যায় অনেক টিভি প্রোগ্রামে যখন আমরা কাভার গানগুলো করি বা 90s গানগুলো করার সুযোগ পাই আমরা, আমার যদি 4টা গানের লিস্ট থাকে, অটোমেটিক কীভাবে যেন আমি জানি না 3টা গানই সাবিনা চৌধুরী ম্যামের হয়ে যায়, সরি সাবিনা ইয়াসমিন ম্যামের হয়ে যায়। তো এটা ভালো লাগে আর কি। ভবিষ্যতে শিল্পীর পাশাপাশি আর কোনো পরিকল্পনা আছে কিনা? যেহেতু আপনি পড়াশোনা করছেন, আর কোনো সত্তা আপনার মধ্যে জেগে উঠবে কিনা, বা আপনি দেখেন কিনা নিজেকে? সত্যি কথা বলতে আগে মনে হতো যে হ্যাঁ, যেহেতু গানটা আমার তখন প্যাশন মনে হতো, কিন্তু এখন আমার গান আমার প্যাশন প্রফেশন দুটো হয়ে দাঁড়িয়েছে। তো ওই জায়গা থেকে মনে হয় যে যেহেতু প্রত্যেকটা মানুষের লাইফে আরেকটা প্রফেশন থাকা উচিত, কারণ পারিপার্শ্বিক যেই অনেক সময় দেশের অনেক পরিস্থিতি হয়, ওই জায়গা থেকে আমার মনে হয় থাকা উচিত। তো পড়াশোনা যেহেতু করছি, ইনশাল্লাহ কোনো ভালো জব হোক বা নিজের বিজনেস হোক, করার ইচ্ছা আছে। এই পারিপার্শ্বিক অবস্থা মনে হয় কি যে গান টান বন্ধ হয়ে যেতে পারে দেশ থেকে, না, এরকম সত্যি কোনো কথা বলতে আশঙ্কা? এটা না খারাপ লাগে মাঝে মাঝে যে দেশে কোনো দুর্ভিক্ষ হোক, ওটা রাজনৈতিক হোক বা ওটা যেইভাবেই হোক, একটা বা সংকট হ্যাঁ, তৈরি হলে, সংকট তৈরি হলে কেন জানি সংস্কৃতির উপরে একটা ইফেক্ট পড়ে। যেমন লাস্টবার যখন আন্দোলন হলো, সব চলছিল, হঠাৎ করে কেন জানি গান বাজনা বা আমরা যদি চলচ্চিত্র বলি বা আমরা অভিনয় বলি, যেটাই হোক সংস্কৃতি, তার উপরে খুব বেশি একটা ইফেক্ট পড়ে। আঘাত আসে। হ্যাঁ, অন্যান্য সব প্রফেশনই চলে, শুধু সংস্কৃতিটা এরকম হয়। গান তো বাজনার উপর হ্যাঁ, একটা, তো হ্যাঁ। এখন যে সরকার এসেছে, তো আমার কাছে আমার এটা মনে হয় যে তারা অবশ্যই এটা দেখবে, কারণ বাংলাদেশ মানে সংস্কৃতি। আমরা বাংলাকে ওই মানে ধারণ করি সংস্কৃতির মাধ্যমে, কারণ বাংলা বেড়ে ওঠেই সংস্কৃতি থেকে, মানে পল্লী সমাজ থেকে, পল্লী গান থেকে। এই গ্রামীণ বাংলা বা গ্রাম বাংলা আমরা যেগুলো বলি, গানের মাধ্যমেই কিন্তু চলে এসেছে। তা আমার মনে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশকে মানে দেশের অন্যান্য সবখানে মানে যদি আমি বলি তুলে ধরতে হয়, সংস্কৃতিটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তা আমার কাছে মনে হয় এটাতে ইফেক্ট পড়ার কোনো দরকার নেই। মাঝে মাঝে খারাপ লাগে, যেহেতু আমি একজন সঙ্গীত শিল্পী, তো ওইখানে মনে হয় যে সংস্কৃতির উপরেই কেন সবসময় এটা হয়। বাট আশা করি আর হবে না, কারণ এখন মানুষ জিনিসটা বুঝতে পারছে যে
ধর্ম বা সংস্কৃতি কোনোটাই আমাদের রাজনৈতিক হোক বা আমাদের যেটা বললেন যে দুর্ভিক্ষ হোক দেশ বরাবর, তার উপরে কোনো ইফেক্ট পড়ে না। এটা আসলে আমাদের সাইকোলজিক্যাল বিষয় থেকে হয়ে ওঠে। এখন মানুষ চেঞ্জ হচ্ছে, তো ভালো লাগে মাঝে মাঝে। এবার ভোট দিয়েছেন? হ্যাঁ, আমার প্রথম ভোট ছিল। তাই কেমন লাগলো? ভোটের অভিজ্ঞতা অনেক ভালো। সত্যি কথা বলতে মার্কারের দাগ আমি 2 দিন আগে রিমুভার দিয়ে অনেক ঘুষে ঘুষে তুলেছি। এবার জানি না কি কালি ইউজ করা হয়েছিল। এখনো অনেকের হাতে দেখতে পাই আর কি। কি আমার মামুনির হাতেও নেইলসে এখনো আছে, আমি জানি না এবার কি কালি ইউজ করা হয়েছিল। পুরো ভোট চলে গেল, সরকার গঠন হলো, শপথ গ্রহণ হলো, সবাই সংসদ অধিবেশন হয়ে গেল, এরপর অনেক কিন্তু কিছু আমার কালি হলো, গেল না। এবার হাতের কালি গেল না। বাট এটা মজার ছিল, এবার ভোটের বিষয়টা মজা ছিল। কিছু কিছু জিনিস অনেক, যেহেতু আমি ঢাকা 8 আসনের ভোটার ছিলাম, বহু আলোচিত কিন্তু। তো কাকে দিচ্ছিলেন ভোট? বলা যাবে না। কেন? না আচ্ছা আমি না, বলেই দিই। এখন তো খুব সহজ। না, আচ্ছা, আমি যে- বলেই দিই, যে কারণ যাকে দিয়েছিস তিনি তো তারাই হয়েছে। হয়েছে। আমি বলেই দিই, মজার বিষয় হচ্ছে যেহেতু আমি বগুড়া, তো একটু বিএনপির প্রতি টানটা থাকেই, তো এই তো ধানের শীষেই দেওয়া হয়েছে আর কি। কিন্তু 8 আসনকে নিয়ে যে এত বেশি মজা হয়েছে, তো মাঝে মাঝে প্রাউড ফিল হয়েছে। না, আমি কেউ যদি জিজ্ঞাসা করে তুমি কত আসন থেকে ভোট দিয়েছো, আমি ঢাকা 8-এর ভোটার, তো খুব প্রাউড ফিল হয়েছে, জিনিসটা মজার ছিল। সেখানে কিন্তু মিডিয়ার একজন ছিলেন প্রার্থী, হ্যাঁ, তিনি ভোট চাননি আপনার কাছে যে মিডিয়া হিসেবে আমরা এক সেক্টরে কাজ করি, আমাকে ভোট সত্যি দিন? কথা বলতে আসলে নাকি দেখা হয়নি? না, আমার দেখাই হয়নি, কারণ আমরা এই নামই বলি আব্বাস অ্যান্ড পাটোয়ারি, ওনাদের যেই ব্যাপারটা নিয়ে আমরা এত মজাই ছিলাম। আর সবাই হারিয়ে গেছিল। আমার মনে হচ্ছিল যে ভোটটা আসলে তাদেরকে নিয়েই হচ্ছে, এতগুলো আসন, এতগুলো পদ, এতজন প্রার্থী, বাট আমার কাছে মনে হচ্ছিল ভোট শুধু ঢাকা 8-এই হচ্ছে। অ্যান্ড এবার অনেককে দেখেছি, প্রত্যেকটা মানুষ এবার ভোট দিয়েছে। এবার সবাই প্রাউডলি বলতে পারে যে আমার ভোট আমি দিয়েছি। এর আগে অনেক দেখা গিয়েছে যে হ্যাঁ, ভোট কেন্দ্রে যাওয়ার পরে ভোট পায়নি বা ভোট দিতে পারে নাই, অনেকেই ডিসঅ্যাপয়েন্টেড ছিল। তো ওই জায়গা থেকে এবার প্রত্যেকটা মানুষের ভিতরে একটা আনন্দ ছিল যে ভোটের দিনটাকে তারা ঈদের দিন হিসাবে উদযাপন করছে। সকালবেলা ঘুম থেকে উঠে সবাই ভোট দিতে যাচ্ছে, আগের দিন রাত্রেবেলা সবাই দেখা গিয়েছে সবাই হোম টাউনে চলে গেছে, যারা যেখানের ভোটার। তা আমার কাছে মনে হচ্ছিল রাস্তায় যেভাবে জ্যাম হচ্ছিল, আমার মনে হচ্ছিল চাঁদ রাত, রাস্তায় এত জ্যাম, সবাই মানে হোম টাউনে যাচ্ছে, আর ভোটের দিন আমার ঈদ ঈদ লাগছিল। তো এটা আমি অনেককে বলেছি, আমার তো ঈদ মনে হচ্ছে, মানে ভোটের দিনটা। ভোট আপনি দিলেন, ফলাফল ঘোষণা হলো, যখন দেখলেন আপনার ভোটটা মিলে গেছে, মানে বিজয়ের পক্ষে গিয়েছে, তখন কেমন লেগেছিল? না, যেহেতু মনে আপনার প্রথম হচ্ছিল ভোট। একটু যে না, আসলে বিএনপি উঠবে, কারণ সত্যি কথা বলতে কিন্তু সেখানে কিন্তু অনেকের ধারণা ছিল পাটোয়ারি, মানে আপনি যার কথা হ্যাঁ। বলছেন তিনিও হয়ে যেতে পারেন, এরকম একটা প্রতিযোগিতা ছিল আসলে সত্যি সেখানে। কথা বলতে আমি জানি না এটা কিভাবে কে নিবে। যদি ওখানে পাটোয়ারি ওনার বিপরীতে হাদি থাকতো, আমার মনে হয় ওখানে হাদির ভোট সংখ্যাটা বেশি হতো। কারণ আমার কাছে মনে হয় আমাদের জেনারেশনের যারা, তারা খুব তার সাথে রিলেট করতে পারে, তার ইমোশন বা তার আন্দোলন নিয়ে যেই পারপাসগুলো ছিল। তো আমার মনে হয় যে ওই জায়গা থেকে, বাট হ্যাঁ, উনিও ভালো একজন প্রার্থী পাটোয়ারি, আব্বাস উনিও একজন ভালো প্রার্থী, না হলে এতটা দ্বন্দ্ব হতো না বা এত কম্পিটিশন হতো না। তো যেহেতু তারা দুজনই খুব স্ট্রং, দ্যাটস ওয়াই খুব টক্করে হয়েছে, আমার কাছে মনে হয়েছে কেউ কারো থেকে কম যায় না। পুরো রাজধানীবাসীর কিন্তু আকর্ষণ ছিল একদম এবং ঢাকা ওই আসন, ঢাকা 8 আসনের একদম। প্রতি, যে কি হবে না কি হবে। হবে? আমরা সাংবাদিক হিসেবে আমরাও খুব তটস্থ ছিলাম এই আসনটি একদম নিয়ে। টক্করে হয়েছে, আর মজাও লেগেছে যে সে কোনো কথা বললে তার কথা রিপিট আসছে, আবার সে কিছু বলে রিপিট আসছে, Repeat তো আসছে। কেউ কারোর থেকে কম যায় নাই। তো আমার মনে হয়েছে যে ভোটটা আসলে এমনই হওয়া উচিত, মানে লড়াই যখন হচ্ছে 100-তে 100 হওয়া উচিত। কিন্তু পরবর্তীতে একটা মেনে নেওয়ার সংস্কৃতিটাও হ্যাঁ, থাকা উচিত। হার যে জিত তো হেরেছেন, সব যে জায়গায় জিত- থাকবে, সেটাই কিন্তু তার আগে যে সবার যে প্রস্তুতিটা খুব ভালো ছিল। আচ্ছা, আবার কি একটা গান টান হবে আপনার খুব পছন্দের একটি গান? আপনি আচ্ছা। আপনার সম্প্রতি একটি গান যেটি আপনি ইমরান মাহমুদের সঙ্গে রিলিজ হয়েছে সেটা শোনালেন, আর একটি আপনার পছন্দের। আচ্ছা, এখন আমি যে গানটি গাইছি এটি হচ্ছে আমার মৌলিক গান, আমার চ্যানেল থেকে রিলিজ করা হয়েছিল, যেহেতু ঈদ, তো একটু মজার গানই গাই। অ্যান্ড এই গানটি নিয়ে আমার একটা সুন্দর মেমোরি আছে। আমি 2025-এ
আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল শো রিয়াদ সিজন করা হয় রিয়াদে গিয়ে। তো ওখানে তো লাখ লাখ অডিয়েন্স ছিল। তো নিজের মৌলিক গান যখন এক বিদেশের মাটিতে গাওয়া হয়, আর যখন দেখা হয় যে অডিয়েন্স সবাই গলা মিলিয়ে আমার গানটি গাইছে, ওটা আসলে একজন সঙ্গীত শিল্পীর কাছে অনেক বড় পাওয়া। গানটি গাওয়ার আগে আমার খুব ভয় লাগছিল, যে কারণ গানটা আমার সদ্য 2025-এই রিলিজ হয়। তো ভাবছিলাম যে আসলে গাবো, আচ্ছা গাই, নিজের মৌলিক গান সবাই কিভাবে নেবে। কিন্তু যখন আমি গানটা গাইলাম, আমি দেখছিলাম সবাই আমার সাথে লিপসিং করছে। তো ওটা আমার জন্য খুব মেমোরেবল একটা মোমেন্ট ছিল। তো গানটা একটু মজার, ফোক ফিউশন টাইপের, গানটি গাইছি। মিষ্টি মিষ্টি কথা কইয়া, কত রঙের স্বপ্ন দেখাইয়া, দুষ্টু দুষ্টু ইশারা মাইরা, প্রাণটা নীলা কাহারিয়া, এখন দিশা না পায় কেমনে বোঝাই মনের কথা খুলিয়া, প্রাণ ভ্রমরা অন্তর কাইরা নীলা প্রেমে টান মারিয়া, হায় রে প্রাণ ভ্রমরা অন্তর কাইরা নীলা প্রেমে টান মারিয়া। বাহ, চমৎকার। আর সামনে আপনি বলছিলেন যে গানের পাশাপাশি আপনি ব্যবসা বা ভালো কিছু করার একটা পরিকল্পনা আছে, সেটা নিশ্চয়ই দেশে, কারণ আপনার মতো একজন শিল্পী আমরা হারাতে চাই না। যে আপনি বাইরে যে সেটেল হন, আমরা দেখেছি অনেকেই বাইরে গিয়েছে, কেমন লাগে বলেন তো? অনেক প্রতিষ্ঠিত শিল্পীরা যারা এখন দেশের বাইরে থাকে। সত্যি কথা বলতে হয়তোবা উন্নত জীবনযাপনের জন্যই সবাই দেশের বাইরে চলে যায়, কিন্তু আমার কাছে মনে হয় দেশের বাইরেও কষ্ট করতে হয়। আমার মনে হয় আমাদের থেকে বেশি প্রবাসীরা কষ্ট করে, কারণ তারা 24 আওয়ার্স কাজ করে। তারা, আমরা যেমন কাজ করছি বা একটু হলেও দেশে আছি, পরিবারের কাছে আছি, বন্ধু বান্ধব হোক, কাছের মানুষদের কাছে আছি, কিন্তু যারা প্রবাসে থাকে তারা তাদের পরিবারকে রেখে হয়তোবা উন্নত জীবনযাপনের জন্য, পরিবারের ভালোর জন্য স্যাক্রিফাইসটা করে। হ্যাঁ, অবশ্যই দেশের বাইরে জীবনযাপন অনেক উন্নত, এই জন্য অনেকে চলে যায়। কিন্তু আমার কাছে মনে হয় আমি কখনো গিয়ে হয়তোবা থাকতে পারবো না, হয়তোবা 1 মাস 2 মাস, খুব কষ্ট করে হলো 1 বছর, এরপর আমি পারবো না। কারণ আমি যখন এবার রিয়াদে যাই, আমি রিয়াদে 4 দিন ছিলাম ফ্যামিলি ছাড়া। আমার প্রথমবার ফ্যামিলি ছাড়া এত দূর গিয়ে শো করা বা পরিবারকে ছাড়া থাকা। আর রিয়াদে যখন আমি ছিলাম, আমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল, কারণ যেহেতু আমার ফোনে সিম ছিল না, তো অনলাইনে সবসময় কানেক্ট করা পসিবল হচ্ছিল না, যেহেতু বিজি ছিলাম। ওই 4টা দিন আমার ফ্যামিলিকে অনেক বেশি মিস করেছি। তখন আমি ফিল করতে পেরেছি যে আসলে প্রবাসীরা যারা বছরের পর বছর থাকে, তাদের আসলে কি ফিল হয়। তো ওই জায়গা থেকে আমার মনে হয় আমার দ্বারা সম্ভব না, আমি মনে হয় পারবো না। শোটা কেমন ছিল? এটি কি আপনার দেশের বাইরে প্রথম আমার শো? প্রথম শো ছিল এবার রিয়াদ সিজনে। আসিফ ইকবাল স্যার গিয়েছিলেন, মনির খান স্যার গিয়েছিল, আকাশ মাহমুদ ভাইয়া ছিল, বেলাল খান ছিল, আমার যাওয়া হয়েছিল, উপস্থাপক হিসাবে দিঘি আপু ছিল। তো ওই জায়গা থেকে এটা আমার প্রথম শো। আমার 2 দিন স্টেজ ছিল, 11 তারিখে এবং 13 তারিখে। তো দেশের বাহিরে দেশের মানুষদেরকে গান শোনানো, কারণ যারা প্রবাসে থাকে তারা সচরাচর বাংলা গান শুনতে পারে না বা এত সুন্দর আয়োজন তারা উপভোগ করতে পারে না, তারা সারাটা সময় যান্ত্রিক জীবনযাপন করে। তো ওই জায়গা থেকে স্টেজে হয়তো আমি 40 মিনিট পারফর্ম করেছি। আমার কাছে মনে হচ্ছে আমি আপনি একাই 40 মিনিট পারফর্ম করেছেন? হ্যাঁ, আমাদের স্লট ছিল অনেক, যেহেতু আমি 2 দিন শো করেছি। 11 তারিখও শো ছিল, 13 তারিখেও শো ছিল। 13 তারিখেও পারফর্ম করা হয়েছে, 13 তারিখেও, মানে 11 তারিখেও পারফর্ম করা হয়েছে। 11 তারিখে আই থিঙ্ক আমি 35 মিনিটসের মতো পারফর্ম করি, অ্যান্ড 13 তারিখে একটু বেশি পারফর্ম করা হয়, 40 মিনিটের মতো। তো দেখা গিয়েছে একটা গানের একটা ওয়ার্ড বা একটা লাইন এমনও হয় নাই যে আমি একা গাচ্ছি। আমি একটা ওয়ার্ড, একটা লাইন যখন গাচ্ছিলাম, আমি অপোজিট সাইড থেকে লাখো লাখো মানুষের আওয়াজ শুনছিলাম। তো ওটা নিজের কাছে অনেক প্রাউডের একটা মোমেন্ট, আর খুব ভালো লাগছিল। আসলে সত্যি কথা বলতে দেশের বাইরে শোটাও একটা প্রসেসের ব্যাপার। দেখা যায় ভিসা বা কাগজের অনেক ব্যাপার স্যাপার থাকে। তো অনেক সময় দেখা যায় ভিসার কারণে শো হয় না, বা অনেক যখন যারা দেশের বাইরে শো অ্যারেঞ্জও করে, দেখা যায় যে তাদের অনেক রেস্ট্রিকশন মেনটেন করে শোগুলো করতে হয়। শোয়ের অফার তো অনেক এসেছে, বেশ কিছু জায়গায় কথাবার্তাও চলছে। যদি আল্লাহ চায় সব কিছু ঠিকঠাক হয়,
ইনশাল্লাহ সামনে এটা একদম ওপেন কনসার্টটা ছিল, যেটা একদম হ্যাঁ রিয়াজ সিজন এটা একটি দেশেও তো অনেক ওপেন কনসার্ট হ্যাঁ। করেছেন। সেই অনুভূতিটা কেমন, দেশের যে ওপেন কনসার্টগুলো করেছেন, বা আপনার খুব পছন্দের কোনো কনসার্টের কোনো ঘটনা আছে কিনা যে কনসার্টটাতে আপনি খুব এনজয় করেছিলেন, দর্শকরাও খুব এনজয় সত্যি কথা করেছিল? বলতে এবার যে সিজনটা গেল, এবার আন্দোলনের পর কিন্তু দেশে যখন একটু সমস্যা হচ্ছিল সবকিছু যে মিলিয়ে, কথাগুলো বললাম আমরা হ্যাঁ একটু আগে, বাট এইবার কিন্তু খুব সুন্দর করে আবার আগের মতো করে প্রোগ্রাম হয়েছে, শো হয়েছে। তো দেখা গেছে এই সিজনে আমি রিয়াদ থেকে আসার পর টানা অনেক শো করা হয়েছে। তো অনেক দিন পর যেহেতু শোগুলো হচ্ছিল, যখন শো করছিলাম নিজের কাছে খুব ভালো লাগা কাজ করছিল। অ্যান্ড প্রত্যেকটা শোই মেমোরেবল ছিল, কারণ যখন একজন সঙ্গীত শিল্পী হাতে মাইকটা নিয়ে স্টেজে গান গায়, আর যখন অডিয়েন্সের থেকে ভালো ফিডব্যাক পায়, এটা তার কাছে স্যাটিসফ্যাকশান। তো এই রমজান মাস যখন স্টেজ করা হচ্ছে না, তো তখন আমি স্টেজটাকে মিস করছি। তো যেহেতু আবার দুদিন পর শো আছে, যেহেতু ঈদটা গেল, তো আবার স্টেজে যাব, যেহেতু মিস করছিলাম কয়দিন, আবার সেই ভালো লাগাকে ধারণ করবো। তো এই তো স্টেজ শো যেগুলো, সেগুলোতে তো সব ধরনের গানই গেতে হ্যাঁ। হয়। তো আপনি বেসিক্যালি কোন গানগুলোকে আপনার নিজের কাছে খুব এনজয় করেন আর কি, গানগুলো, বা খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন যে গানগুলো, স্টেজে সেই দেখা গানগুলো যায় কি? আমরা ম্যাক্সিমাম আমাদের বাংলাদেশে গানই গাই। যেমন আমরা যদি খুব কমন গান বলি স্টেজে, যেটা আমরা আমাদের গাইতেই হয়, যদি আমরা ফিমেল আর্টিস্ট হই আমাদের গাইতেই হয়, যেমন রোয়ালা ম্যামের তোমাকে চাই আমি আরও কাছে, কালজয়ী গান, কিন্তু আমরা এখনও গাচ্ছি। দেন দেখা যায় হচ্ছে আমরা কিছু ফোক গান স্টেজে করি, যেমন সোনা বন্ধু তুই আমার, এটা খুব কমন একটি গান। দেন জেমস স্যারের কিছু কমন গান আছে, গুরু ঘর বানাইলা কি দিয়া, যেগুলো খুব দর্শক ডিমান্ড থাকে, সেগুলো গাইতে হয়। তো এনজয় করি আসলে, কারণ আমাদের তো দর্শকের ভালো লাগা দিয়ে আমাদের আসলে সার্থকতা। তো ওই জায়গা থেকে দর্শকের ভালো লাগা থেকে গানগুলো গাওয়া হয়, তো ভালোই লাগে। এমনি নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, এগুলা কি গান? নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত সত্যি কথা বলতে আমার কম করা হয়, বাট ছোটোবেলায় যখন কম্পিটিশান করতাম, আমি অনেক জাতীয় কম্পিটিশান করেছি, আমি জাতীয় পুরস্কারও পেয়েছি। তো ওই জায়গা থেকে নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীতের উপর না, আমার যদি এখানে একটা স্টোরি আছে। আমার ছোটোবেলায় আমি যে বললাম 3.5 বছর বয়স থেকে আমার গান শুরু হয়। আমার বেসিক ফোক ছিল, আমি ছোটোবেলায় ফোক করেছি। আমার জাতীয় পুরস্কারগুলো দেশাত্মবোধক গানে, ভাওয়াইয়াতে, কারণ আগে যখন কম্পিটিশান হতো পল্লীগীতি ভাওয়াইয়া একটা ক্যাটাগরি ছিল, আর লালন সঙ্গীত একটা ক্যাটাগরি ছিল। তো লালনও করা হতো, পল্লীগীতি ভাওয়াইয়াও করা হতো। তো এরপরে যখন 2016-তে খুদে গান রাজে আমি অডিশন দিই, বা আমার জার্নি শুরু হয় খুদে গান রাজে, একটা কম্পিটিশনে মানে গান করতে গেলে ভার্সেটাইল সব ধরনের গানই করতে হয়। তো এরপর থেকে আমার বেসিক্যালি সব ধরনের গান করা, কিন্তু এরপর থেকে আসলে রবীন্দ্রসঙ্গীত বা নজরুল সঙ্গীত কম করা হয়। হ্যাঁ, শো পারপাসে যদি কখনো করতে হয়, যে কোনো প্রোগ্রাম করছি যে এটা রবীন্দ্রসঙ্গীতের পর্ব, তখন রবীন্দ্রসঙ্গীত করা হয়, বা আজকের এই প্রোগ্রামটা একটা বিশেষ পর্বকে ঘিরে বা একটা বিশেষ গানের ক্যাটাগরিকে ঘিরে, তখন করা হয়। কিন্তু অনেস্টলি নজরুল বা রবীন্দ্র একটু কম করা হয়। আধুনিক গান, ফোক। কালো কোকিল কলঙ্কেরি কালি লাগাইল, আমারে কল জোরে ঢেউ জাগাইল, ঘুমাইছিলাম আমার ঘুম ভাঙাইল, ঘুমাইছিলাম আমার ঘুম ভাঙাইল, শীতের রাতে গায়ে কোকিল বসন্তেরই গান, এমন হইলে কেমন করে বাইন্ধা রাখি প্রাণ, আমার অন্তরের ভাঙা ঘরে বুঝি এত দিনের পরে, আমার অন্তরের ভাঙা ঘরে বুঝি এত দিনের পরে, বসন্ত আহিলো, ঘুমাইছিলাম আমার ঘুম ভাঙাইলো, ঘুমাইছিলাম আমার ঘুম ভাঙাইলো। বাহ, চমৎকার। আধুনিক গান গাওয়া হয়? হ্যাঁ, আধুনিক গান বেশি করা হয়, কারণ সত্যি কথা বলতে এখন ফোক গানটা কম করা হয়, শো পারপাসে করা হয়, বা টিভি প্রোগ্রামগুলোতে যখন কিছু কিছু লাইভ, যেমন বিভিন্ন চ্যানেলে আমাদের লাইভ প্রোগ্রামগুলোই আছে যেগুলো ফোক বেস, তখন ফোক গান করা হয়। কিন্তু এখন যদি আমি বলি আমার বেসিক বা আমার গান বেশি করা হয় আধুনিক গান, মডার্ন গান, এগুলোই বেশি করা হয়। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আপনার কণ্ঠে একটি আধুনিক গান দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। কোন গানটি, সেটি আপনার উপর ছেড়ে দিলাম।
যেহেতু শেষ গান, চ্যানেল 24-কে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে নিচ্ছে, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আমি যেই লাস্ট গানটি এখন গাইবো সেটি হচ্ছে আমার জীবনের প্রথম মৌলিক গান। এটি আমি এবং মাহাতিম সাকিবের ডুয়েট করা ছিল। গানটি ধ্রুব মিউজিক স্টেশন থেকে এসেছিল। গানটি গাইছি। আধুনিক গানই বলতে পারি আমরা, রোমান্টিক আধুনিক গান। মনের ভেতর রেখে তোমায় অনেক ভালোবাসি, কত শত বাহানাতে তোমার কাছে আসি, একটু করে তাকাও যদি, বুকে বহে সুখের নদী, তুমি নামের স্বপ্ন স্রোতে, নিত্য আমি ভাসি, মনের ভেতর রেখে তোমায় অনেক ভালোবাসি, কত শত বাহানাতে তোমার কাছে আসি। অনেক অনেক ধন্যবাদ ইশিকা, অনেক গান শুনিয়েছেন, অনেক কথা শুনিয়েছেন আমাদেরকে, অনেক তথ্য দিয়েছেন। আপনার জন্য শুভকামনা, আবারও ঈদ মোবারক আপনাকে। আপনাকেও ঈদ মোবারক, অসংখ্য ধন্যবাদ। দর্শক, শুনছিলাম আমাদের এই সময়ের অত্যন্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী উমায়রা ইশিকার কথা, তার গানও শুনছিলাম। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ঈদ মোবারক।